আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমি চলে আসলাম তোমাদের এই ভার্চুয়াল ক্লাসে। আমি উপস্থাপনায় আছি আজকে আব্দুল মজিদ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবারও আমি এই ভার্চুয়াল ক্লাসে আসতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। তো যাই হোক, আমরা হয়তো তোমরা অনেকে অবগত আছো যে আমি পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে তোমাদের কিছুদিন আমি ক্লাসে নিতে পারি নাই। আমার ক্লাসগুলো হয়তো মুফাজ্জল স্যার নিয়ে নিয়েছেন। তো আজকে আবারও আমরা যে ক্লাসে যেই বিষয়গুলো আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রথম বর্ষের অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেই বিষয়গুলো হয়তোবা তোমরা আগেও হয়তোবা ক্লাসে পেয়েছো আংশিকভাবে। আজকে আমরা মৌলিক দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তোমার ভারসাম্য দাম এবং পরিমাণ যে নির্ধারণ করা, এই বিষয়টি একটি। আরেকটি বিষয় হচ্ছে তোমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ, অর্থাৎ ভারসাম্য যে আমাদের পরিমাণ স্থির থেকে যদি আমাদের চাহিদা বাড়ে অথবা চাহিদা কমে, অথবা যোগান স্থির থেকে যদি চাহিদা বাড়ে বা কমে, এই যে তার যে একটা প্রতিক্রিয়া, তার যে একটা প্রভাব, এই প্রভাব সম্বন্ধেও আমরা আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ একটি দেশের বা একটি দ্রব্যের বা একটি বাজারের যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আসলে কিভাবে আমাদের যে একটা ভারসাম্য একটা দাম এবং ভারসাম্য পরিমাণ, এই দাম এবং পরিমাণ যে নির্ধারিত হয়, সেই কৌশলটি আমরা আজকে শিখব। সেই কৌশলটি আমরা দুটি উপায়ে আমরা শিখতে পারি। একটি হচ্ছে আমাদের জ্যামিতিক প্রক্রিয়া আর আরেকটি হচ্ছে গাণিতিক প্রক্রিয়া। তো আমরা আশা করি দুটি পদ্ধতি আমরা আজকে আলোচনা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো। আমি আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি উপভোগ করতে পারবে। প্রথমেই আসি আমি যে ভারসাম্য দাম এবং পরিমাণ কি, আসলে কাকে বলে বা এটার বিষয়বস্তুটা কি, মানে বলতে কি বোঝায়। তো ভারসাম্য দাম, এটা আমরা যদি ছোট্ট একটা বাস্তবে যদি একটা ঘটনার সাথে আমরা একটা গল্পের সাথে যদি আমরা মিলিয়ে বলি যে এরকম যে এক ব্যক্তি বাজারে গেল, সে একজন বিক্রেতার কাছে সে কলার দাম জিজ্ঞেস করতে চাইলো যে ভাই এই কলা, এক ডজন কলার দাম কত। তা উনি কলার দাম জিজ্ঞেস করাতে বিক্রেতা বলল যে এক ডজন কলার দাম হচ্ছে আমার 60 টাকা। তখন ক্রেতা, তো উনি মনে হচ্ছে আসলে সে কিছুটা দাম বাড়তি চেয়েছে। সেই ক্ষেত্রে সে মনে করলো তার কাছে আসলে এই কলার দাম যদি 40 টাকা হয় তাহলে উপযুক্ত মনে হচ্ছে আর কি। তখন সে বলল কি, না এটা ভাই কলার দাম যদি এক ডজন আমি 40 টাকা দেব। এখন দেখো, এইখানে একজন বিক্রেতার দিক থেকে তার যে দাম সেটা হলো 60 টাকা, ক্রেতার দিক থেকে দিতে চাচ্ছে হলো 40 টাকা। একটা কিন্তু বিরাট একটা গ্যাপ। অর্থাৎ এই যে চাহিদা, অর্থাৎ ক্রেতার দিক থেকে হচ্ছে চাহিদা আর বিক্রেতার দিক থেকে হচ্ছে যোগান। এখন দেখো এটা একটা গ্যাপ রয়ে গেল, অর্থাৎ 60 টাকা 40 টাকা। এখন উনি বললো 60 টাকা দিব, 60 টাকা ছাড়া আমি বিক্রি করবো না। উনি বললো 40 টাকা দিলে আমি নিব। এখন তাহলে কি আমাদের ক্রয় বিক্রয় সম্পন্ন হবে? অবশ্যই হবে না। তখন হয়তোবা ক্রেতাও মনে করলো যে না, আসলে আরেকটু বৃদ্ধি করলে, দামটা যদি আরেকটু বাড়াই, তবে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো দিতে পারে। আবার বিক্রেতাও চিন্তা করলো যে আসলে দামটা যদি একটু বেশি হয়, একটু কমিয়ে দিই, হয়তোবা দেখা গেছে ক্রেতা নিতে পারে। তখন একটা পর্যায়ে ক্রেতা এবং বিক্রেতা একটি দামে হয়তোবা নির্ধারিত করলো। সেটা হলো বিক্রেতা বললো ভাই ঠিক আছে,
আমার 50 টাকা হলে আমি বিক্রি করব, ক্রেতা ওটা হচ্ছে আচ্ছা ঠিক আছে 50 টাকায় আমি নেব। তাহলে দেখো এই যে যে ক্রেতা এবং বিক্রেতা একটি জায়গাতে কিন্তু আমাদের এখানে একমত পোষণ করলো। এই যে যে ক্রেতার যে চাহিদা এবং বিক্রেতার যে যোগান, এই যে যোগান যে একটি সমতা বিন্দুতে চলে আসলো, সেটাই হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ। অর্থাৎ ভারসাম্য দামটা কত তাহলে? ওই যে 50 টাকা। অর্থাৎ বিক্রেতার দিক থেকে যোগান যে বিন্দুতে উপনীত হয়েছে, ক্রেতার দিক থেকেও ঠিক সেই বিন্দুতেই আবার উপনীত হয়েছে। অর্থাৎ বিক্রেতা মনে করলো 50 টাকা সে বিক্রি করলো, ক্রেতাও 50 টাকা ক্রয় করলো, তাহলে এটা হচ্ছে ভারসাম্য দাম। এবং কোয়ান্টিটিটা কতটুকু ছিল? 1 ডজন। অর্থাৎ এখানে পরিমাণ, ভারসাম্য পরিমাণ হচ্ছে 12টি বা 1 ডজন। এই যে যে আমরা একটা ঘটনা একটা উপলব্ধি করতে পারলাম, একটা গল্পের মতো, ছোট গল্পের মতো বললাম, যে তাহলে কি বুঝলাম আমরা ভারসাম্য দামটা? আমরা ভারসাম্য দামটা হচ্ছে যে একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণে ক্রেতা অথবা চাহিদা এবং যোগান পরস্পর সমান থাকে। অর্থাৎ একটি দ্রব্যের যে পরিমাণে, যতটুকু পরিমাণে চাহিদা এবং যোগান পরস্পর সমান থাকে, সেটাকে বলা হয় ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। অর্থাৎ এখানে পরিমাণে কিন্তু দামটাও কিন্তু নির্ধারিত হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটা হবে ভারসাম্য দাম, আর পরিমাণটা তো ভারসাম্য পরিমাণই হবে। এটা যদি আমরা সংজ্ঞার আলোকে বলতে চাই, তাহলে ভারসাম্য বলতে কি বোঝায়? ভারসাম্যটা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে এমন একটি স্থিতি অবস্থা যেখান থেকে বিচ্যুতি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ দুই বা ততোধিক চলকের মধ্যে যে একটা সম্পর্ক হয়, এই সম্পর্ক হওয়ার প্রেক্ষিতে যে তাদের যে অবস্থান করে, সেই অবস্থান থেকে কেউ আর বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে না, এরূপ অবস্থানটাকে বলা হবে ভারসাম্য দাম। অর্থাৎ এই পরিস্থিতিটাকে বলা হবে ভারসাম্য। এখন যদি আমরা বলি, আর একটু যদি ভাষা যদি সহজভাবে বসি, যে ভারসাম্য বলতে কি বোঝায়? চাহিদা এবং যোগান পরস্পর যে অবস্থান, যে বিন্দুতে অবস্থান করে, সেটাই হলো ভারসাম্য বিন্দু। অথবা চাহিদা এবং যোগান পরস্পর সমান হলে তাকে আমরা কি বলতে পারি? আমরা ভারসাম্য বলতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিন্দুতে আমাদের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, সেই বিন্দু অনুসারে লম্বকে যে একটা মান পাবো সেটা হলো ভারসাম্য দাম, এবং ভূমিও যেটা পাবো, যে মানটা পাবো, সেটা হলো ভারসাম্য পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমার মনে হয় তোমরা ভারসাম্য বলতে আসলে কি বুঝতে পারছো? ভারসাম্য বলতে আশা করি তোমরা এই বিষয়টি রিয়েলাইজ করতে পেরেছো। তাহলে আমরা বুঝলাম কি ভারসাম্য কি? ভারসাম্য হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে একটি স্থিতি অবস্থা, এমন একটা অবস্থান যেখান থেকে বিচ্যুতি হওয়ার আর কোনো প্রকারের সম্ভাবনা থাকে। অর্থাৎ ওই যে দুইটা চলক, আমরা চাহিদার চলক বললাম, যোগানের চলক বললাম, তারা এমন একটা জায়গাতে অবস্থান করেছে 50 টাকা সমপরিমাণ। আমরা একটু আগে যে গল্পটা বললাম, যে এই যে 50 টাকা সমপরিমাণ, কতটি? 12টি কলার 50 টাকা সমপরিমাণ। এই যে তারা দুইজনে যে একটা অবস্থান করলো, কিসে অবস্থান করলো? একটা চাহিদা, অর্থাৎ ক্রেতার দিক থেকে চাহিদা, বিক্রেতার দিক থেকে যোগান, তারা এমন একটা অবস্থানে চলে গেলো যে দোনোজনে এটা থেকে কি স্যাটিসফাই, অর্থাৎ সেও বিক্রি করবে, সেও ক্রয় করবে। অর্থাৎ এমন একটা অবস্থা চলে আসলো যেখান থেকে তাদেরকে আর বিচ্যুতি ঘটানো যাবে না। অর্থাৎ এখান থেকে তারা বিনিময়টা সম্পূর্ণ করে ফেলবে, সেটাকেই বলা হবে আমাদের ভারসাম্য। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলবো ভারসাম্য দাম হচ্ছে কত? 50 টাকা, এবং পরিমাণ হচ্ছে 12টি কলা বা 12 একক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভারসাম্য কি বা ভারসাম্য কাকে বলে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি আমার মনে হচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা চলকের মাধ্যমে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ বের করব। যদি আমরা এখানে যদি একটা চলক আমরা লিখলাম, যেমন চলক যদি আমরা লিখি যে কিউডি, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড, লিখলাম আমি এ মাইনাস বিপি, এ একটা চলক, আর কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ যোগান অপেক্ষক, কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদা অপেক্ষক, কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগান অপেক্ষক। এটাকে যদি আমরা লিখি মাইনাস সি প্লাস ডিপি, আমরা দুইটা অপেক্ষক আমরা লিখলাম। এখন প্রশ্ন আসে, এই যে এখন একটা প্রশ্ন পড়াতে গেলে ছোট ছোট অনেক বিষয়গুলো আমাদের এখানে সম্পৃক্ত হয়ে যায়, যার কারণে আমরা আসলে টার্গেট অনুসারেও সময় স্বল্পতার কারণে হয়তো বা ওইভাবে আমরা শেষ করতে পারি না। আচ্ছা, যাই হোক, এখন আসি আমরা
বলছে কি আমরা যে অপেক্ষক আমরা দুইটা লিখলাম, একটা কি চাহিদা অপেক্ষক, একটা যোগান অপেক্ষক। পূর্বের ক্লাসে আমরা অপেক্ষক সম্বন্ধে আমরা তোমাদের ধারণা দিয়ে দিয়েছিলাম। অপেক্ষক অপেক্ষকের মধ্যে আবার চলক আসে, স্বাধীন চলক, অধীন চলক, এগুলোর মধ্যে পার্থক্য, এগুলো আমরা পূর্বের যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছিলাম। তারপর ছোট্ট করে আমি অল্প সময়ের ভিতরে আমি বলি, যেহেতু তোমাদের সাথে একটা দীর্ঘদিনের একটা গ্যাপ, অর্থাৎ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে হয়তো ক্লাস, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক সময় বই পুস্তকের সাথে একটু সম্পৃক্ততা অনেক সময় কমে যায়। যাই হোক, দেখো, অর্থাৎ অপেক্ষকটা কি? অপেক্ষক হচ্ছে, আমরা বলি যে অপেক্ষক হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, একটা আরেকটার সাথে যে সম্পর্ক বিদ্যমান থাকে, এটাকে যদি যখন আমরা গাণিতিক আকারে প্রকাশ করব, যখন আমরা সমীকরণ আকারে প্রকাশ করব, তখন সেটাকে অপেক্ষক বলা হয়। অর্থাৎ আমরা বলছি দুইটা চলক নিলাম, আমরা ধরে নিলাম আমরা দুইটা চলক, দুটা চলকের মধ্যে কী কী থাকতে পারে? আমাদের স্বাধীন চলক, অধীন চলক। স্বাধীন চলক কি? যে চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভরশীল নয়, সে নিজে নিজেই মান গ্রহণ করতে পারে, সেটাকে বলা হবে স্বাধীন চলক। অধীন চলক হচ্ছে যে চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভরশীল, সে নিজে নিজে ওই চলকের মান নিজে নিজে তৈরি করতে পারে না, আর একটা মানের উপর সে ডিপেন্ড করে আর তার মানটা তৈরি হয়, তার মানটা হয়, সেই ক্ষেত্রে ওটাকে বলা হবে অধীন চলক। এই যে স্বাধীন চলক, অধীন চলক, এই দুইটা যখন একটা সম্পর্ক তৈরি হবে, একটা সমীকরণ তৈরি হবে, এই গাণিতিক যে একটা বহিঃপ্রকাশ ঘটাবে, এই বহিঃপ্রকাশটাকেই বলা হবে অপেক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, এই যে আমরা দুটো অপেক্ষক লিখছি, এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড, এই কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে দেখো কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর এখানে আছে কি এ মাইনাস বিপি। একটু খেয়াল করি, এই যে এইখানে কোনো দ্রব্য তার দামের উপর নির্ভরশীল, তাই না? আচ্ছা, এখন এই পিটা দ্বারা হচ্ছে প্রাইস বোঝায়, এটা হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ কোনো ধ্রুবক। তো এই যে এই ধ্রুবক, এটা মান সর্বদাই স্থির। যখন আমরা গাণিতিক ভাষায় চলে আসব, তখন কিন্তু, অর্থাৎ সংখ্যাগত ধারণা যখন তোমাদেরকে আমি দিব, তখন তোমরা সেটা বুঝতে পারবা। এটা হচ্ছে ধ্রুবক, আর এটা হচ্ছে আবার চলক। এটা হচ্ছে চলক। কেমন চলক? আমরা বলছি চলক হচ্ছে দুই ধরনের, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। এখন এই পিটা হচ্ছে দামটা দেখো সর্বদাই পরিবর্তনশীল, এটাকে বলা হয় স্বাধীন চলক। অর্থাৎ দামটা হচ্ছে স্বাধীন চলক, আর দামের উপর নির্ভর করে যে জিনিসটা সেটা হলো অধীন চলক। দেখো এইখানে একটা দাম যদি আমি বসাই, তাহলে এরকম একটা মান চলে আসবে, এই মানটা একটা চলে আসবে কার মান? এই অংশটার মান। অর্থাৎ এই পিটা হলো স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। দেখো তাহলে এই পি এর উপর ডিপেন্ড করে এই কিউডি, ঠিক এইখানে পি এর উপর ডিপেন্ড করবে কিউএস। অর্থাৎ এগুলাকে বলা হবে স্বাধীন চলক, এগুলাকে বলা হবে অধীন চলক। এই যে চলকের মধ্যে যে সম্পর্ক, কিরকম সম্পর্ক হইলো? তাহলে স্বাধীন চলকের উপর অধীন চলকটা নির্ভরশীল, অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলক এই নির্ভরশীলতার সম্পর্কটা যখন আমরা গাণিতিক আকারে প্রকাশ করলাম, তখন হইলো তারা দুইটা অপেক্ষক। এই দুইটার সমীকরণে আমাদের কি দুইটা অপেক্ষক, একটা হলো চাহিদা অপেক্ষক, একটা হলো যোগান অপেক্ষক। এখন আমরা আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে চাহিদা এবং যোগানের যে অপেক্ষক, সেগুলো আমরা চাহিদা এবং যোগানের ভিত্তিতে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা নির্ধারণ করব। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে একটা জিনিস বললাম, যে একটা ঘটনা প্রথমে আমি বললাম যে বাজারে যে ঘটনা, তখন ক্রেতার দিক থেকে বলছিল কত? 50 টাকা, আর বিক্রেতার দিক থেকেও সে 50 টাকা, তারা একটা নির্দিষ্ট বা সমতা বিন্দুতে কিন্তু উপনীত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় চাহিদা, মানে অর্থাৎ ক্রেতার দিক থেকে যে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে যে চাহিদা, এটা পরস্পর সমান থাকে ভারসাম্য অবস্থায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান কি পরস্পর সমান। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখব? এই যে ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস। অর্থাৎ ভারসাম্য অবস্থায় আমরা কি জানি? ভারসাম্য অবস্থায় আমরা জানি যে চাহিদা এবং যোগান পরস্পর কি হয়? সমান হয়। তাহলে সেই ক্ষেত্রে এখন এটা দিয়ে আমরা একটা সলিউশন করি। যেমন এই কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ডের ছিল কত? এ মাইনাস বিপি সমান, আর কিউএস এর মান ছিল মাইনাস সি প্লাস ডিপি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রথম যে এটা আমার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমি এটা লিখলাম। এখন
আমরা এখান থেকে আমরা সলিউশন করব। দেখি আমাদের টার্গেট কি, তাহলে টার্গেটটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ বের করা। সেই ক্ষেত্রে পি এর মান আগে বের করব, ভারসাম্য দাম, তারপরে আমরা পরিমাণটা বের করব। তো ভারসাম্য দাম যদি বের করতে চাই তাহলে দেখো এখানে মাইনাস বিপি, এইখানে ডিপি, এই পিগুলো এক পাশে রাখবো, অর্থাৎ আমরা বাম পাশে রাখতে পারি, আর ডান পাশে নিয়ে নেব আমরা দুর্বকগুলো অর্থাৎ এ এবং সি। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস বিপি আর এইখানে প্লাস আছে, এটা এই পাশে আনলাম আমরা কি মাইনাস হয়ে গেল, আর এখানে ছিল মাইনাস সি আর এই প্লাস এটা এই পাশে গেল মাইনাস এ। এখন দেখো দুটোটার মধ্যে মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসটা কমন নিয়ে পিটা কমন নিলাম, উভয় পক্ষে পি আছে পি কমন নিলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল বি, এই মাইনাসটা প্লাস হয়ে গেল ডি, সমান এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো সি এ, আসলে আগে সিও লিখতে পারি পরে এ লিখতে পারি, অথবা এ আর সিও লিখতে পারি, তো আমরা এটা আগেই লিখলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, আবার এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থীরা এই পিটা ব্যতীত বাকি সব ওই পাশে দিয়ে দিই, এই পি এর সাথে এই অংশটা আছে গুণন, ওই পাশে গেলে হলো ভাগ। তাহলে এ সমান এ প্লাস সি মাইনাস বি প্লাস ডি, এই মাইনাস মাইনাস কাটলাম, পি সমান কত এ প্লাস সি আর বি প্লাস ডি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সলিউশনে কি দেখতে পাইলাম, অর্থাৎ একটা পি এর মান পেলাম, তাই না? এই পি এর মানটাই হলো কি আমাদের ভারসাম্য দাম, অর্থাৎ এটাই হচ্ছে কি ভারসাম্য দাম। এখন এই ভারসাম্য দাম দিয়ে আমরা ভারসাম্য পরিমাণটা বের করব। তাহলে আমাদের যে দুইটা অপেক্ষক ছিল ভারসাম্য দাম এবং পরিমাণ, তাহলে এখানে আমরা লিখব, পরে অ্যান্সারটা লিখব। এখন আমরা এই যে আমাদের চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক ছিল, সেখানে আমরা মান বসাই দিলে আমাদের পরিমাণটা বের করতে পারবো, আমরা চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। তা দেখি আমরা, তাহলে এখন আমরা কি লিখবো যে পি এর মান কিউডি অপেক্ষকে বসাই। আচ্ছা, তাহলে কি ছিল, কিউডি সমান ছিল আমার কত, কিউডি সমান ছিল এ মাইনাস বি পি, এই পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে এ প্লাস সি বি প্লাস ডি। এখন এটাকে যদি আমরা গুণন করি, তাহলে এর সাথে গুণন হলে এখানে উপরে যেহেতু এখানে কাটাকাটি যাবে না, এর সাথে একবার সি, বি এর সাথে একবার এ গুণন, বি এর সাথে একবার সি গুণন, তাহলে হচ্ছে এ বি প্লাস সি এর সাথে গুণ করলে বি সি, আর এখানে হলো বি প্লাস ডি। এখন যদি আমরা লসাগু করি, যেহেতু এটা নিচে কোনো সংখ্যা নাই, তাহলে শুধু একটা এর হর আছে, তাহলে এটি হলো আমার লসাগু। এখন লসাগু জানি সংখ্যা নয়, উপরেটার সাথে এটা গুণন হয় আর কি, তাহলে গুণন করো, এর সাথে বি গুণন করলে কত হয়, এ বি প্লাস এর সাথে ডি গুণ করলে এ ডি, এ মাইনাস বসালাম মাইনাস, এটাকে ভাগ, যে রেজাল্ট হবে উপরেটার সাথে গুণন, সামনে হলো মাইনাস চিহ্ন। তাহলে এই বি প্লাস ডি দিয়ে বি প্লাস ডিকে যদি আমরা ভাগ করি এক হয়, এক দিয়ে যদি এটার গুণন করি এটি হবে, কিন্তু সামনে মাইনাস, মাইনাস দিয়ে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এখানে এ বি প্লাস মাইনাসে মাইনাস, এখানে হলো কি বি সি। এখন দেখো এই প্লাস এ বি মাইনাস এ বি আমরা কাটলাম, তাহলে এখানে কি হলো এ ডি মাইনাস বি সি, আর নিচে হলো বি প্লাস ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের ভারসাম্য পরিমাণ। এটা কার মান পেলাম আমরা, কিউডি এর মান পেলাম, এই কিউডি মানই হলো ভারসাম্য পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি আমরা প্রথম অংশটা আশা করি অবশ্যই তুলে ফেলেছ, আমরা দ্বিতীয় অংশতে আসি। আচ্ছা, আমরা তাহলে ভারসাম্য পরিমাণ অর্থাৎ চাহিদার পরিমাণ পেলাম, এখন যোগানের পরিমাণটা আমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা আরেকটা বিষয় কিন্তু আগেই আমরা শিখেছি যে ভারসাম্য অবস্থা চাহিদা এবং যোগান পরস্পর সমান থাকলে চাহিদার পরিমাণও যা হবে যোগানের পরিমাণও তাই হবে। আচ্ছা, তাহলে আবার আমরা লিখবো কি, পি এর মান কিউ এসে বসিয়ে পাই, এই কথাটাই লিখবো যে পি এর মান কিউ এস অপেক্ষকে বসিয়ে পাই, তোমরা লিখে নিও এটা। তাহলে কিউএস সমীকরণটা কোথায় ছিল আমার, কিউএস সমান সমীকরণটা ছিল মাইনাস সি প্লাস ডিপি। প্রিয় শিক্ষার্থীরা, এই পি এর জায়গাতে আমরা কি ব্যবহার করব, পি এর জায়গাতে আমরা ব্যবহার করব এ প্লাস সি বি প্লাস ডি, এটা। এখন মাইনাস সি, আবার ঠিক আগের মতোই
আমরা এটা দিয়ে যখন এখানে গুণন করব তাহলে ডি এর সাথে একবার এ গুণন এডি, আবার সি এর সাথে ডি গুণন, তাহলে হলো সিডি, আর এখানে বি প্লাস ডি। এখন যদি আমরা লসাগু করি তাহলে বি প্লাস ডি হয় লসাগু, এটাতে গুণন করলে কি হয় মাইনাস, সি এর সাথে বি গুণ করলে বি সি, প্লাসে মাইনাসে মাইনাস, সি এর সাথে ডি গুণ করলে হয় সিডি প্লাস, এটাতে এটা ভাগ করলে একটা গুণ করলে যা আছে তাই হবে, যে এটা সামনে প্লাস, অর্থাৎ এডি প্লাস সিডি। এখন দেখি আমরা কাটা যায় কোনটা, এই সিডি আর এই সিডি কাটা যায়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বি প্লাস ডি, আর এইখানে আমরা লিখতে পারি এডি মাইনাস বিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে আমাদের দেখো চাহিদা, এই যে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর কি হয়ে গেল, সমান হইল। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভারসাম্য দাম পেলাম কত, ভারসাম্য দাম হচ্ছে হইলো এ প্লাস সি ডিভাইডেড বি প্লাস ডি, এটা হচ্ছে ভারসাম্য দাম। আর পরিমাণ হচ্ছে কিউডি সমান কিউএস সমান এডি মাইনাস বিসি ডিভাইডেড বি প্লাস ডি। এটা সুন্দর করে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব অ্যান্সারটা, অতএব ভারসাম্য দাম পি বার, একটা বার চিহ্ন দিলাম আমরা, ভারসাম্য সমান কত এ প্লাস সি বি প্লাস ডি, এবং ভারসাম্য পরিমাণ কত, ভারসাম্য পরিমাণ কিউডি সমান কিউএস সমান এ ডি মাইনাস বিসি বাই বি প্লাস ডি। এটা হলো আমরা চলকের সাহায্যে, অর্থাৎ আমরা চলক দিয়ে যে সমাধানটা করলাম, এটা হলো আমাদের ভারসাম্য দাম এবং হচ্ছে ভারসাম্য পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আমরা আসি, এই বিষয়টি যখন আমরা সংখ্যাগত ধারণা দিয়ে যখন আমরা এটা সলিউশন করার চেষ্টা করব, তখন আমাদের কি হবে একটু খেয়াল করি আমরা। দেখে আমরা এই বিষয়টিকে যখন আমরা গাণিতিকভাবে সংখ্যাগত ধারণা দিয়ে যখন আমরা ব্যাখ্যা করব, ধরে নিলাম আমরা একটা কাল্পনিক চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক, চাহিদা অপেক্ষক কিউডি সমান 15 মাইনাস 3p, যোগান অপেক্ষক কিউএস সমান -3 প্লাস 6p। আমরা দুইটা অপেক্ষক আমরা নিলাম, এই দুইটা অপেক্ষক আমরা বিবেচনা করলাম, যে কাল্পনিক দুটো অপেক্ষক, এই দুটো অপেক্ষক আমরা বিবেচনা করলাম। এখন আমরা কিন্তু পূর্বেই জেনেছি যে অপেক্ষক অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান কিন্তু পরস্পর সমান থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস, এটা কিন্তু আমরা ওই চলকের মাধ্যমে যখন করেছি তখন আমরা কিন্তু এটাই লিখেছিলাম। এখন এই কিউডির মান কত, 15 মাইনাস 3p ইকুয়াল, আর কিউএস মান কত -3 প্লাস 6p। এখন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে পি এর মান বের করা। তাহলে পি দুটো এক পাশে আনি, এখানে -3p, এই প্লাসটা আছে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, আর এটাও প্লাস ছিল এই পাশে গেল মাইনাস হয়ে গেল, বা মাইনাস মাইনাস একই রকম চিহ্ন হলে প্লাস হয়। 6 আর 3 কত হইতেছে 9p, কে বড় মাইনাস বড় বসাইলাম মাইনাস, এইখানেও মাইনাস মাইনাস দোনোটা একই রকম চিহ্ন হলে যোগ হয়। 15 আর 3 কত 18, কে বড় মাইনাস বড় বসাইলাম মাইনাস। এরপরে পি রাখলাম, বাকি -9 গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে গেল,
9 দুগুণে 18, মাইনাস মাইনাস কাটলাম, অতএব পি সমান 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে আমাদের এই ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। এখন এটা আমরা পরিমাণ বের করব। তো পরিমাণ বের করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? পূর্বে আমরা যে সলিউশনটা করেছিলাম, যে পূর্বে আমরা চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকে এই মানটা বসিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা বসাই এখন। তাহলে চাহিদা অপেক্ষকে আমরা লিখব পি এর মান এখানে মুছাই দিলাম। তাহলে পি সমান কত পাইলাম? আমরা লিখলাম আমরা পি এর মান চাহিদা বা কিউডি অপেক্ষকে বসিয়ে পাই বা বসাই। কিউডি সমান 15 মাইনাস 3p সমান 15 মাইনাস 3। পি এর মান কত ছিল? আমরা একটু আগে পেয়েছিলাম পি এর মানটা হচ্ছে 2, বসাইলাম 2। তাহলে 15 মাইনাস 3 দুগুণে 6 সমান 15 থেকে 6 গেলে থাকে কত? 9। এটা পেলাম আমরা চাহিদার পরিমাণ। আবার পি এর মান কিউএস এ অপেক্ষকে বসায় পাই। তাই কিউএস সমান ছিল -3 প্লাস 6p। এখানে যদি আমরা মানটা বসাই, বা -3 প্লাস 6p মানে হচ্ছে 2, সরি এখানে সমান চিহ্ন হবে, -3 প্লাস 6 দুগুণে 12, 12 থেকে 3 গেলে থাকে কত? 9। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? আমরা পাইলাম, অর্থাৎ ভারসাম্য দাম পেলাম 2 টাকা এবং পরিমাণ হচ্ছে 9 একক। তাহলে অ্যান্সারটা কি হবে? অতএব ভারসাম্য দাম পি বার সমান 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউডি সমান কিউএস সমান 9 একক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটি উপায়ে, অর্থাৎ সংখ্যাগত ধারণা দিয়েও তোমাদেরকে আমরা এই ভারসাম্য দাম এবং পরিমাণ বের করা যায় কিভাবে সেটাও আমরা দেখলাম। পাশাপাশি আমরা যদি সংখ্যাগত ধারণা ছাড়াও যদি শুধুমাত্র চলকের সাহায্যে যদি আমরা পরিমাণ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রেও আমরা বের করলাম। এখন আসি এই ক্ষেত্রে আমাদের যে জ্যামিতিক একটা ধারণা, অর্থাৎ এটা যদি আমি একটা জ্যামিতিক প্রকাশ করি, অর্থাৎ রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? যেহেতু এখানে আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সংখ্যা দিয়েই আমরা এটা একটা রূপের কি বলবো, যে এটা চিত্র দেওয়ার চেষ্টা করি আমরা। এখানে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে একটা জিনিস আমরা দেখলাম, ভারসাম্য আমার দাম ছিল কত? পি সমান 2, আর পরিমাণ অর্থাৎ কিউডি সমান কিউএস হলো 9। এটার একটা আমরা চিত্র অঙ্কন করব, তাই না? তাই চিত্র অঙ্কন করব, পাশাপাশি এটাকে একটা সূচি তৈরি করতে হবে। এই সূচিটাও আমরা দেব, তারপর আমরা চিত্র অঙ্কন করি।
এখানে হলো পি মানে হলো কি দাম, এটা হলো কিউডি, কিউডি এটা হলো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। এটা হলো কিউএস, এটা হলো যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ। তারপরে এটা হলো চাহিদা এবং যোগানের সম্পর্ক, এটাকে আমরা চাহিদা লিখতে পারি আমরা সম্পর্ক, হ্যাঁ রিলেশন, অর্থাৎ চাহিদা ও যোগানের সম্পর্ক। তারপরে এটা বাজারের অবস্থা, এটা হলো বাজারের অবস্থা, বাজারের অবস্থা। তারপরে আমরা লিখতে পারি এটা হলো দামের যে প্রবণতা, এই প্রবণতা অর্থাৎ দাম পরিবর্তনের যে প্রবণতা, এটাকে আমরা লিখতে পারি দামের প্রবণতা, দামের প্রবণতা। এখন আসি আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা দামটা তিনটা দাম ধরে নিলাম। 1 টাকা, যেহেতু আমার কমপক্ষে চিত্র আর্ট করার জন্য 3টা চলক আমাদের লাগবে। 1 টাকা লিখলাম আমরা, 2 টাকা লিখলাম আমরা, 3 টাকা। এখন যদি এই দাম 1 টাকা 2 টাকা 3 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ কত? চাহিদা অপেক্ষকটাকে আমরা একটু ধরে নিই। চাহিদা অপেক্ষকটা ছিল কিউডি সমান 15 মাইনাস 3পি। এই পি এর মান যদি 1 হয় তাহলে কত হচ্ছে 15, 3 × 3 তাহলে হইতেছে 12 একক। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি আমরা, 12 একক। যদি 2 হয় তাহলে হচ্ছে 3 × 6, 15 থেকে 6 গেলে থাকে 9 একক। একটু সুন্দর করে দিই, বুঝতে সুবিধা হবে। 12 একক, তাহলে এটা কত হইল? 9 একক। আর যদি 3 হয়, 3 × 3 = 9, 15 থেকে 9 চলে গেলে থাকে 6 একক। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমরা এই সবকটা কলাম কিন্তু আমরা পূর্ণ করব। তাহলে আমরা পাইলাম, যদি দাম 1 টাকা হয় তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক। দাম যদি 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 9 একক। দাম যদি 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। এখন আসি, এখন দাম যদি 1 টাকা হয় তখন যোগানের পরিমাণ কত? একটু খেয়াল করি আমরা। এখন যোগান অপেক্ষক আমরা খুঁজে বের করি। যোগান অপেক্ষকটা কি ছিল? যোগান অপেক্ষকটা ছিল কিউএস সমান -3 + 6পি। এটার মানটা যদি, পি এর মানটা যদি 1 হয়, 6 অক্ষে 6, 6 থেকে 3 চলে গেলে থাকে 3, এটা 3 একক, 3 একক। আচ্ছা, তারপরে এটা যদি 2 হয় তাহলে পি এর মান 2 হইলে 3 × 6, 6 থেকে 3 চলে গেলে 9 একক। তারপরে এটা যদি 3 হয়, 3 × 6 = 18, 18 থেকে 3 চলে গেল থাকে 15 একক। এখন আসলাম, আমরা এই চাহিদার পরিমাণ পেলাম এবং যোগানের পরিমাণটাও আমরা পেলাম। এখন দেখো, বলছে চাহিদা এবং যোগানের যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কীরকম। আমরা যদি একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, এখানে গাণিতিক অনেক সময় চিহ্ন, আমরা যে বিষয়গুলো আমাদের বোঝার জন্য, যে সুবিধার জন্য যে আমরা চিহ্নগুলো ব্যবহার করি, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এই বিষয়ে আমরা এইভাবে আমরা দেখব। দেখো, এইখানে হচ্ছে চাহিদা বেশি, এইখানে হচ্ছে যোগান কম। চাহিদা বেশি, যোগান কম। তাহলে সেই ক্ষেত্রে ডিমান্ড মানে চাহিদা আমরা ধরে নিলাম ডি চলক। হ্যাঁ, তাই চাহিদাটা কি? বেশি, ইজ গ্রেটার দেন। আচ্ছা দেখো, এই যোগান সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে এস। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে সম্পর্কটা, এই সম্পর্কটা দ্বারা আমরা কি বুঝলাম? চাহিদাটা বেশি, যোগানটা কম।
তো সেই অবস্থায় এখানে চাহিদা যদি বেশি থাকে, যোগান যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাজারে কোন ধরনের অবস্থা সৃষ্টি হবে? অর্থাৎ চাহিদা অনেক বেশি, যোগান অনেক কম, তাহলে সেই ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হবে, ঘাটতি। তাহলে এইখানে আমাদের যে বাজারের যে অবস্থা সেটা কি হবে? আমার লেখাতে হবে ঘাটতি, ঘাটতি। অর্থাৎ এইখানে বাজারের যে অবস্থা তৈরি হবে সেটা ঘাটতি বাজার হিসেবে তৈরি হবে। অর্থাৎ যেহেতু এখানে চাহিদার পরিমাণটা হচ্ছে 12 একক আর আমার যোগানের পরিমাণটা হচ্ছে 3 একক, তাহলে চাহিদা হলো 12, যোগান হলো 3, তাহলে ওই 9 তো ঘাটতি থেকে যায়, তাই না? 9 একক ঘাটতি। সেক্ষেত্রে আমাদের সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করলাম যে ডি ইজ গ্রেটার দ্যান এস, অর্থাৎ চাহিদাটা বেশি যোগানের চাইতে। তারপরে এটা বাজারে কোন ধরনের অবস্থা সৃষ্টি হবে? বাজারে ঘাটতি অবস্থা সৃষ্টি হবে। এরপরে দামের যে প্রবণতাটা, আসলে দামটা কিরকম হবে? দামটা আসলে আমরা জানি যে ঘাটতি যদি থাকে, অর্থাৎ মানুষের চাহিদার তুলনায় যদি দ্রব্য যদি কম থাকে, অর্থাৎ বাজারের দ্রব্যের উপস্থিতি যদি কম থাকে, সেক্ষেত্রে কি হবে? দাম বাড়বে। সেক্ষেত্রে কি হবে? দাম বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে, বাড়বে। এরপরে আসি আমরা, এইখানে কি দেখলাম যে চাহিদা 9 একক, যোগানও 9 একক। তাই চাহিদাও 9 একক, যোগানও যদি 9 একক হয়, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর সমান, সেই ক্ষেত্রে আমরা সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি ইকুয়াল চিহ্ন, অর্থাৎ ডি সমান এস। এই ক্ষেত্রে আমাদের তাহলে বাজারে কি ধরনের সৃষ্টি হবে? অর্থাৎ 9টা একক, অর্থাৎ 9 একক আমার চাহিদা, ওই 9 এককে আমার যোগান, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমাদের কি? ভারসাম্য। অর্থাৎ এখানে আমাদের ভারসাম্য তৈরি হবে, যে যা চাই তাই পাইলাম, ভারসাম্য। এখন তাহলে দামের প্রবণতা কি থাকবে? ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। অর্থাৎ ওই যে আমরা যে গাণিতিকভাবে যে সলিউশন করলাম সেটা হলো ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ। এটা ভারসাম্য দাম হবে আর ভারসাম্য পরিমাণটা হবে, অর্থাৎ ভারসাম্য দাম পরিমাণটা আমরা লিখতে পারি, ভারসাম্য দামে লিখতে পারি। আচ্ছা, এরপরে আসি তৃতীয় এককে আসি আমরা। 3 নম্বরে দেখি আমরা, দাম যখন 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক, অর্থাৎ চাহিদা 6, যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক, যোগানের পরিমাণ 15 একক। এখানে দেখা যাচ্ছে যে চাহিদার তুলনায় যোগানটা বেশি, অর্থাৎ চাহিদা 6, যোগান হচ্ছে 15। তাহলে সেক্ষেত্রে আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারবো ডি ইজ লেস দেন এস, অর্থাৎ সাপ্লাই বেশি, ডিমান্ড কম। এখন এটার মানে বাজারের যে অবস্থাটা হবে সেক্ষেত্রে দেখি আমরা, আমাদের যতটুকু চাওয়া তার চেয়ে অনেক বেশি যদি আমাদের উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সেটাকে বলি আমরা উদ্বৃত্ত। অর্থাৎ চাহিদার তুলনায় বেশি যদি হয় সেটা হবে কি? উদ্বৃত্ত। তাহলে আমাদের এখানে বাজারের অবস্থা হবে কি? উদ্বৃত্ত। অর্থাৎ এখানে উদ্বৃত্ত তৈরি হবে। আর প্রথম টার্মিতে কি তৈরি হয়েছিল? প্রথম টার্মিতে যেহেতু চাহিদা বেশি ছিল, যোগান কম ছিল, সেই ক্ষেত্রে আমাদের ঘাটতি তৈরি হয়েছিল। এখন আমাদের চাহিদা কম, যোগান বেশি, সেই ক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত হয়েছিল। এখন এই যে বাজারের যে দামের যে প্রবণতাটা, এটা আসলে কিরকম হবে? এরকম যদি আমাদের চাহিদা কম থাকে, যোগানের পরিমাণ অনেক বেশি থাকবে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দামটা কমবে, অর্থাৎ দাম কমে যাবে। তাহলে দাম কি হবে? দাম কমবে। অর্থাৎ এই যে আমরা একটা সূচি, আমরা এই সূচি দ্বারা কিন্তু অনেক কিছু কিন্তু বুঝতে পারলাম। অর্থাৎ যে এই যে বাস্তবের যে ঘটনাগুলো, অর্থাৎ দাম বাড়া কমা, এই বিষয়গুলো কিন্তু আমরা সহজে এখন রিয়েলাইজ করতে পারবো। এখন আসি আমরা এটাকে যখন আমরা চিত্ররূপ দিব তখন কিরকম হতে পারে। দেখো, আমরা যদি চিত্ররূপ দেই তাহলে সেই ক্ষেত্রে এটা হলো দাম,
এখন এটা হচ্ছে আমার একটা চাহিদা রেখা, এটা একটা আমার যোগান রেখা। চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে যে বিন্দুতে সমান হয়, এই যে একটা বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে, এই ক্ষেত্রে আমরা এই ভারসাম্য দাম অর্থাৎ পি ভার সমান কত হলো, ভারসাম্য দাম ছিল কত 2, পরিমাণ ছিল কত 12, দিলাম আমরা 12, সরি 9, এটা 9। এখন যদি আমাদের 1 টাকা হয়, পি এর মান যদি 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, দাম যদি পি এর মান যদি 1 আর 3 হয়, একটু খেয়াল করি আমরা, এটা যদি 3 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো এটা হলো ভারসাম্য দাম, এটাকে আমরা এই বিন্দু ধরলাম, এই ডিমান্ড কার্ভ ডিডি এস এস মূল বিন্দু, এই বিন্দু। এখন আসছি আমরা চাহিদা এবং যোগান, চাহিদা এবং যোগান পরস্পর এই বিন্দুতে ছেদ করায় ভারসাম্য তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমার ভারসাম্য দাম কত ছিল 2, পরিমাণ হচ্ছে 9। এখন খেয়াল করি আমরা যে এখন যদি এই দাম কমে অর্থাৎ 1 টাকা হয়, অর্থাৎ 1 টাকা হইলে আমাদের এই 1 টাকা হলে আমাদের চাহিদার পরিমাণ কত ছিল, চাহিদার পরিমাণ কিন্তু এটা এই যে 12 একক ছিল, চাহিদার পরিমাণ কত 12 একক, অর্থাৎ চাহিদা 12, যোগান কত, এটা তো আমাদের হবে 6, তো আগে আমরা দেখছি এই যে এই অনুসারে আমাদের ডিমান্ড কার্ভ হবে 6, দরকার হইল 12, আছে 6, তাহলে কি হয়েছিল আমাদের ঘাটতি মনে আছে, এই যে ঘাটতি, এই যে আমাদের অর্থাৎ প্রয়োজন হচ্ছে 12 একক, আমার আছে হলো 6 একক, সেই ক্ষেত্রে আমার ঘাটতি তৈরি হয়েছিল। আবার যদি এই 3 টাকা হয়, একটু খেয়াল করি আমরা, দাম যখন 3 টাকা ছিল, এই যে এখানে হলো 3 টাকা হলে এটা হলো চাহিদা 6 একক, আমার সাপ্লাই কত ছিল 12 একক, অর্থাৎ চাহিদা 6, সাপ্লাই হলো কত 12, তাহলে সেই ক্ষেত্রে আমার চাহিদা যদি 6 হয় আর সাপ্লাই যদি 12 হয়, তাহলে সেক্ষেত্রে আমার দাম কমবে, যে দাম কমছিল আর এই যে চাহিদা চাইতে যোগানের পরিমাণ বেশি, সেখানে উদ্বৃত্ত দেখা দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিষয়গুলো আশা করি আমরা এই চিত্রের সাহায্যে আমরা বুঝতে পেরেছি। চিত্রের সাহায্যে আমরা বুঝতে পেরেছি। তোমরা সকলেই এই বিষয়গুলো তোমরা একটু তুলে নাও, প্রিয় শিক্ষার্থীরা, বিষয়গুলো একটু তুলে নাও। এখন আরো একটা ছোট বিষয় আমরা দেখাবো। এই তো আমাদের ক্লাসের যে সময়টা, ডিউরেশনটা, এটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা আর একটু সময় একটু দেখি, আমরা যে নির্ধারিত যে বিষয়টা নিয়ে নিয়েছিলাম আরেকটা, যে ভারসাম্য দামের উপর চাহিদা পরিবর্তনের প্রভাব। কাজে
প্রিয় শিক্ষার্থীরা, ভারসাম্য দামের উপর এই ভারসাম্য, এটা হলো আমার ভারসাম্য দাম। প্রিয় শিক্ষার্থীরা, ভারসাম্য দাম আর হলো পরিমাণ, মনে আছে 2, আর এখানে কত ছিল আমাদের 9। ভারসাম্য দামের উপর যদি চাহিদা পরিবর্তনের প্রভাব ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভারসাম্য দাম, এটা হলো চাহিদা অর্থাৎ ডিমান্ড কার্ভ, আর এটা হলো সাপ্লাই কার্ভ। ডিমান্ড কার্ভ আর এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। এখন আমার ভারসাম্য অর্থাৎ চাহিদা যদি ভারসাম্য দামের উপর চাহিদা পরিবর্তনের প্রভাব, বিষয়টা হলো এরকম, যদি ভারসাম্য পরিমাণ অবস্থায় স্থির থাকে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় স্থির মানে বিশেষ করে পরিমাণটা স্থির থেকে যদি চাহিদার পরিবর্তন ঘটে, চাহিদার পরিবর্তন দুই ধরনের ঘটতে পারে। একটা চাহিদা বাড়তে পারে আর একটা কমতে পারে। মানুষের আয় বাড়তে পারে, মানুষের অভ্যাস রুচির পরিবর্তন ঘটতে পারে, প্রতিকূল পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে মানুষের চাহিদা বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে তাহলে আমাদের ভারসাম্য দামের উপর কীরকম প্রভাবটা পড়বে একটু খেয়াল করি আমরা। ভারসাম্য দাম এবং পরিমাণের উপর কীরকম প্রভাব পড়বে? যদি মানুষের এই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যদি আমাদের চাহিদার পরিমাণটা বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে ডান দিকে নতুন আরেকটি চাহিদা রেখার উদ্ভব ঘটবে। সেটাকে আমরা, এটা যদি আমরা চাহিদা প্রাথমিক চাহিদা ধরি, তাহলে এটা হচ্ছে D1, আমরা চাহিদা রেখা তৈরি হইল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখি আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়টাই বাড়বে, অর্থাৎ 3 আর এখানে তো ছিল 12। অর্থাৎ যদি আমাদের যে চাহিদা ভারসাম্য দাম এবং পরিমাণের উপর যদি চাহিদা পরিবর্তন ঘটে, চাহিদা যদি বাড়ে বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে দামও বাড়বে, আমাদের চাহিদার পরিমাণটাও বৃদ্ধি পাবে। এখন যদি আমাদের কমে, যদি আমাদের পরিমাণটা যদি আমাদের কমে, অর্থাৎ ভারসাম্য দামের উপর সেই ক্ষেত্রে বাম পাশে নতুন আরেকটি চাহিদা রেখা তৈরি হবে, যেটা এই ভারসাম্য দাম কমবে এবং পরিমাণও কমবে। অর্থাৎ এটা যদি আমাদের কি বলে যে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর যদি চাহিদার পরিবর্তন ঘটে, তবে এই ধরনের আমাদের প্রভাবগুলো পড়বে। অর্থাৎ ভারসাম্য দাম অবস্থায় যদি চাহিদার পরিবর্তন ঘটে, তাহলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদার পরিমাণও বাড়বে। আর যদি ভারসাম্য দাম এবং ভারসাম্য দাম এবং পরিমাণের উপর যদি চাহিদার বলে হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাম হ্রাস পাবে, চাহিদার পরিমাণটাও কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি উপভোগ করেছো। তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে বা আরও সহায়িকা যে বইগুলো আছে, এগুলো থেকে তোমরা এক্সারসাইজ করবে। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। সেই প্রত্যাশা রইল। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।